নমস্কার, আমি চন্দ্রিমা। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। মিয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তুলোধনা মুখ্যমন্ত্রীর। যে কোনো মুহূর্তে রাজ্যে ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাংক ম্যানেজারের চাপে বিজেপি কর্মীর আত্মহত্যা কাটিগড়ায়, অভিযোগ পরিবারের। SR-এর নামে ষড়যন্ত্রের অভিযোগে অনশনে সঞ্জীব রায়। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসমের রাজনীতিতে ফের উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস এবং বিরোধী শিবিরকে। মুখ্যমন্ত্রী বলেন, আমি বলছি না যে মিয়ারা অসমকে গ্রাস করেছে। IMDT আইনের রায়ে আদালত নিজেই এই আশঙ্কার কথা প্রতিটি পৃষ্ঠায় লিখে রেখেছে। মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, অসমে কোনো বাংলাদেশি নেই, এটা পারলে প্রমাণ করে দেখাক কংগ্রেস। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াই কৈছে যে আসাম ইজ আন্ডার দ্য ইনভেশন, তাৰমানে বৰ্তমান অসম আক্ৰমণকাৰীৰ লক্ষ্য হৈ পৰিছে। আৰু সুপ্ৰিম কোৰ্টৰ জাজমেণ্টতে কৈছে যে বাংলাদেশৰ পৰা এই লোকসকলে আহি অসমখনক আক্ৰমণ কৰি আছে। এইটোতো মোৰ ভাষা নহয়, এইটো সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াৰ ভাষা যে অসমত মিয়া ইমান সোমাইছে। তেওঁলোকে মুছলিম শব্দটো ব্যৱহাৰ কৰিছে সুপ্ৰিম কোৰ্টে। মই যিহেতু মুছলিম শব্দটো ব্যৱহাৰ কৰিলে অসমীয়া মুছলিমসকলৰ গাটো পৰে, সেইকাৰণে মই মুছলিম শব্দটো ব্যৱহাৰ কৰা নাই, মই মিয়াটো ব্যৱহাৰ কৰিছোঁ। কিন্তু সুপ্ৰিম কোৰ্টেতো ডাইৰেক্ট ডেটা দেখুৱাই দিছে যে ইমান মুছলিম বাঢ়িছে, ইমান পাৰ্চেণ্ট হ'ল। অসম এতিয়া ইনভেশ্যন হৈছে অসমৰ ওপৰত। এইবিলাক কথা মানুহে ভুলতে ভাবে যে এইবিলাক কথা হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈ আছে বুলি। মই যি কথা কৈছোঁ সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াৰ জাজমেণ্টৰ ভিত্তিতহে কৈছোঁ। এটা শব্দও মোৰ নিজৰ নহয়। কোনোবাই ভাবিব পাৰে যে শব্দটো সুপ্ৰিম কোৰ্টে যেনিবা মুছলমান ব্যৱহাৰ কৰিছে, মই ৰাজনীতিত থকা ব্যক্তিৰ কাৰণে মই মিয়া ব্যৱহাৰ কৰিছোঁ, ইমানেই। এই কথাবিলাক মই কৈ থকা বস্তু নহয়। আজি বাংলাদেশৰ পৰা অসমত মিয়া অহা নাই নেকি? এইটো মই ভুল ক'ত ক'লোঁ? যদি মই ভুল কৈছোঁ, মোক ভুল বুলি প্ৰমাণ কৰক। যি জিলাত আগতে 10% মুছলিম আছিল, তাতে 60% কেনেকৈ হ'ল? এইবিলাক প্ৰশ্নটো মই উঠোৱা নাই, এইবিলাক প্ৰশ্ন সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াই উঠাইছে। গতিকে এতিয়া এই শব্দবিলাক এটা শব্দও মোৰ নহয়। এই গোটেই শব্দবিলাক সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াৰ IMDT জাজমেণ্টত পাতে পাতে এই শব্দবোৰ লিখা আছে। বিহুর আগেই বিধানসভা নির্বাচন হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে অসমে। আজ সংবাদ মাধ্যমে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, যে কোনো মুহূর্তে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধিনিষেধ লাগু হওয়ার আগে ঝড়ের গতিতে জনহিতকর প্রকল্পের কাজ শেষ করতে মরিয়া রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী জানান, তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্ৰস্তুত রয়েছেন। যোৱাবাৰ 27 ফেব্ৰুৱাৰীত হৈছিলে। ৰাজ্য চৰকাৰে বিচাৰে যে বহাগ বিহুৰ আগতে ইলেকশ্যনটো হ'ব লাগে। অসমৰ ৰাইজেও বিচাৰে। গতিকে যোৱা 3টা ইলেকশ্যন মই দেখিছোঁ যে বহাগ বিহুৰ আগতে ইলেকশ্যন কমিশ্যনে কৰিছে। গতিকে এইবাৰো ধৰি ল'ব পাৰোঁ, যোৱাবাৰ হয়তো 27 ফেব্ৰুৱাৰী কৰিছে, তাৰ আগৰবাৰ 1 মাৰ্চত ঘোষণা কৰিছিলে। গতিকে 2-3 দিনৰ তাৰতম্য থাকিব পাৰে, কিন্তু মোটামুটি ইলেকশ্যনৰ মাজত এতিয়া আমি সোমাই গ'লোঁ। যিকোনো মুহূৰ্ততে ইলেকশ্যনৰ ঘোষণা হৈয়ে যাব। কাটিগড়ায় এক চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।
পেনশনের অতিরিক্ত টাকা ফেরতের দাবিতে ব্যাংক ম্যানেজারের ক্রমাগত চাপের মুখে পড়ে বাবলি রানী দাস নামে এক বিজেপি কর্মী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ব্যাংক ম্যানেজারের ক্রমাগত ফোনে এবং অ্যাকাউন্ট বন্ধ থাকায় প্রবল মানসিক অবসাদে ভুগছিলেন বাবলি রানী দাস। শেষ পর্যন্ত কাটিগড়ার জগদীশপুর এলাকায় নিজ ঘরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো আমার বাবাই চাকরি করতাম, বাবা মারা গেছে 2000। এরপরে আমার মার নামে পেনশন আইছে, অত বছর পেনশন পাইয়া গেছে আমার মায়ে। ব্যাংকে কিচ্ছু কইছে না, লাইফ সার্টিফিকেট মাসে বছর জমা দিছি। এবার নভেম্বর মাসেও আমি লাইফ সার্টিফিকেট জমা দিছি। দেওয়ার 15 দিন পরে ফোন করি আমারে কইছে যে তুমি বাবার ডেথ সার্টিফিকেটটা লই যাও। আমি ডেথ সার্টিফিকেট লইয়া গেছি, যাওয়ার পরে কইছে তুমি তো 18 লাখ টাকা দেওনি, তোমার বাবার পেনশন ফুল পেনশন তোমার মায়ে লইয়া গেছে নিয়া, বুঝছেন। এরপরে কইলাম স্যার আমরা তো দেওয়ার মতো কোনো লাইন নাই, আপনি ওটা ম্যানেজ করেন। পরে আরও 15-20 দিন পরে আবার ফোন করি আমারে নিচে, নেওয়ার পরে নেওয়া কইছে তুমি 5 লাখ টাকা দিলাও, দিলে তোমার মুকুব হয়ে যাব গিয়া সবটা, বুঝলেন, আর তোমার পেনশনটা 1 মাস পরে চালু করে দিলে। এখন আমি পয়সা দিছি, নিয়া ঋণ করিয়া পয়সা দিছি টাকা 5 লাখ। আমার অ্যাকাউন্টও যা আসলো তাও নিছে, আর ঋণ করিয়াও দিছি পয়সা, দিয়া 5 লাখ টাকা দিছি। দেওয়ার এই টেনশনের কারণে আমার ওয়াইফ মারা গেছে। কিরকম মরছে? ফার্স্ট লাগি মরছে। আচ্ছা, কোন ব্যাংক? বদরপুর পাঞ্জাব। বদরপুর পাঞ্জাব। পাঞ্জাব। ঠিক আছে। ভোটার তালিকার স্পেশাল রিভিশনের নামে হয়রানি এবং ষড়যন্ত্রের অভিযোগে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়। বৃহস্পতিবার সকাল 11টায় অনশনে বসেন। এসআরের নামে সাধারণ মানুষকে হয়রানি এবং পেছনে ষড়যন্ত্রের অভিযোগে সঞ্জীব 4 দফা দাবি উত্থাপন করেছেন। তিনি সাফ জানান, এসআরের নামে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে, আর যারা মিথ্যা অভিযোগ জানাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসআর প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। তিনি বলেন, এখন প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে সমগ্র আসামে যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং মাননীয় আসামের মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রেক্ষাপটের উনি পাবলিক ডোমেনে এসে বলেছেন যে উনার নির্দেশে বিভিন্ন জায়গায় ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে এসআর নিয়ে, ফর্ম 7 নিয়ে, এবং উনি চাইছেন যে একটা বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করতে। আমরা এই মঞ্চ থেকে উনার এই উদ্যোগকে আমরা কালো অধ্যায় বলে আখ্যা দিচ্ছি, যে আসামের ইতিহাসে, আইন শোধনের ইতিহাসে এটা কালো অধ্যায় বলে থাকবে। আমরা দাবি রাখছি যে যারা ফলস অ্যালিগেশন দিয়েছেন ওদেরকে সরকার ডিটেক্ট করে ওদেরকে পাবলিক ডোমেনে ওদের নামগুলো আসুক, ওদের উপরে এফআইআর লজ করে শক্ত পদক্ষেপ নেওয়া হোক। দ্বিতীয়ত হচ্ছে, অনেক হিয়ারিংয়ে ফলস অ্যালিগেশন দেওয়ার পরে সেই কমপ্লেনেন্টরা আসছে না। সেই হিয়ারিংয়ে যদি যারা অ্যাবসেন্ট থাকে কমপ্লেনেন্ট, সেই হিয়ারিংটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। ইমিডিয়েটলি যাদের নামটা ডিলিট করা হয়েছে বা সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে স্টপ করে ওদের নামটা ভোটার লিস্টে এন্ট্রি করা বা কন্টিনিউয়েশন করা। তৃতীয়ত হচ্ছে যে আজকে সমগ্র আসামে যেভাবে একটা হতাশায় লোকরা ভুগছেন, আতঙ্কে ভুগছেন, কার নাম কোন সময় কর্তন করা হবে কেউ জানে না। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে যে প্রকৃত কোনো ভারতীয় নাম যাতে ভোটার লিস্ট থেকে কাটানো হয় সেদিকে সরকার, ইলেকশন কমিশন যাতে নজরদারি করে। আমরা যারা ব্যক্তিগতভাবে এখানে উদ্যোগ নিয়েছি, বিভিন্ন সংগঠনে আছেন, আমরাও সেদিকে ফলো আপ রাখছি। দিগরখাল এইচএস স্কুলের ঢিলছড়া দূরত্বে 6 নম্বর জাতীয় সড়কের পাশে প্রকাশ্যে চলছে অবৈধ মদ বিক্রি। রাখি শইকিয়া নামের এক মহিলা জনৈক বাসিত নামের এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই কারবার চালাচ্ছেন বলে অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে নেশা নিষিদ্ধ থাকলেও বেপরোয়াভাবে চলছে নেশার কারবার। স্কুল পড়ুয়াদের সামনেই চলছে মদ্যপান। এ নিয়ে শঙ্কিত অভিভাবকরা। আবগারি বিভাগের নীরবতা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। দ্রুত এই মদের ঠেক বন্ধ করার দাবি উঠেছে। আপনার নাম? বিশ্বনাথ। আপনার গ্রামের নাম? রবীন্দ্রনগর। আচ্ছা, এখানে দিগরখাল হাই স্কুলের পাশে যে মদটা বিক্রি হয়, এটা কতদিন থেকে হবে এখানে? প্রায় বছর হইব। বছর থেকে এখানে আপনারা কোনো প্রতিবাদ জানাইছেন না? বা আমরা এটা খাইও না, এটা যার কাছে লইছি না, এটা জানাইছিও না কারোরে। এরকম অসুবিধা হয়নি স্কুল বাচ্চারা? কারণ স্কুলের একদম সামনে যেটা এখানে এটা পাইছি না, এটা পাইছি না খালি। আমরা তো মনে হয় দিনমজুরি মানুষ, ঘুম থেকে উঠলাম, খাইলাম, গেলাম কি কাজে করবে, রাস্তা দিকে বাইরিলাম, আমরা খুঁজতে পারি না।
মানে মদ বিক্রি হয় জানেন এটা? এটা জানি তো, দোকানে একটা আছে মদ বিক্রি হয়। আপনার নাম? বিপ্লব চন্দ্র, গ্রামের নাম? গোবিন্দনগর। আচ্ছা, এখানে দীর্ঘকাল হাই স্কুলের পাশে যেটা মদ বিক্রি হয় এটা কতদিন থেকে হয়? অনেক দিন থেকে ওর, কিন্তু এখানে চেঞ্জ তো 4-5টা দোকান হয়ে আসছে, বারবার চেঞ্জ হয় না? বারবার চেঞ্জ হয়। আচ্ছা, এখন এখানে যে মদ বিক্রির কোনো অসুবিধা হয়নি ছেলেমেয়েরা স্কুলের সামনে যেটা হয়? অসুবিধা স্বাভাবিক, আমি নিজেও খাই, কারণ আমি খাইলে আমি নিজে, কিন্তু আমি ওটা জানি যে ছোটো বড়ো তোর লেভেল হয়ে যান। আমি চাই এগুলো যদি সুন্দরভাবে থাকলে আরও ভালো হয়, বাচ্চারাটাই ভালো হয়, বা শিকড় জর্দা এগুলো লাগি আমি সামনে সামনে করিম, আমি নিজের প্লাস পয়েন্ট আছি সুন্দর। স্কুলের সামনে মদ বিক্রি হওয়াটা কি ভালো না খারাপ? এটা হলো সরকারই জানতো, আমি কী করবো বুঝতে পারছি। এটা তো আমি কইতে পারতাম এখানে না। যে মানুষটা আছে এই মানুষটার নাম হলো বাসিত, ছিলেন না আপনারা এখানে? বাসিত মানুষ তো চিনি, কোন জায়গায় মানুষ? তার তো যখন বিটা ঠিক, তার তো দোকান না, বিটা তার? হুম। আচ্ছা, তার দোকান না। হ্যাঁ, দোকানের যারা আছে এরা শইকিয়া, মানে তারা মদ বিক্রি করে? হ্যাঁ, বাসিত কিছু না, তার তো নিজের বিটা ফালাই রাখি দিচ্ছে। তার বিটা এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। সেবা এবং মানবিকতার নজির গড়ল লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার। আজ বদরপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে শিলচর লায়ন্স আই হসপিটাল, ভ্যালি স্ট্রং সিমেন্ট এবং অখণ্ড মণ্ডলীর সহযোগিতায় আয়োজিত হল একদিনের বিনামূল্যে ছানি শনাক্তকরণ এবং IOL সার্জারি শিবির। নমস্কার, আমি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের PRO সৌমিন্দ্র পাল। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সহসভাপতি এনামুদ্দিন মহাশয়। আজ আমরা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার এবং লায়ন্স আই হসপিটালের উদ্যোগে, সঙ্গে ভ্যালি স্ট্রং সিমেন্ট ও অখণ্ড মণ্ডলের সহযোগিতায় টেনিস গ্রাউন্ড ময়দান সংলগ্ন অখণ্ড মণ্ডলীর অযাচক আশ্রমে আজ একটা চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত রয়েছেন বরিষ্ঠ আইন প্রদীপ্ত কুমার দে মহাশয়, সুজিত কর মহাশয়, গুরুনন্দন ঘোষ মহাশয়, সমরজিৎ চক্রবর্তী মহাশয় সহ আরো অন্যান্যরা। অযাচক আশ্রমের নেতৃবর্গ, কর্মকর্তারা আমাদের সহযোগিতা করছেন, ভ্যালি স্ট্রং এর কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আজকের এই শিবিরে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 20 জনের অধিক ক্যাটারেক্ট শনাক্ত হয়েছে। আমরা লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠাবো, তাদেরকে বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। তাছাড়া বেশ কিছু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। আমরা অযাচক আশ্রমের অখণ্ড মণ্ডলীর যারা আমাদেরকে এই জায়গাটা শিবির পরিচালনা করার জন্য দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং ভ্যালি স্ট্রং সহ অন্যান্যদের যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ক্যাম্পটা আয়োজন করেছি। এই ক্যাম্পগুলো বিশেষভাবে উদ্যোগ নেন আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা দুজন, তাদের নাম না বললেই হয় না। তারা হলেন শ্রীযুক্ত প্রদীপ্ত কুমার দে মহাশয়, আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা। তাছাড়া আরেকজন রয়েছেন সুজিত কর মহাশয়। তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রত্যেক মাসে এই চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। 2025-26 লায়ন্স ইয়ারে আমাদের টার্গেট হলো অন্তত পক্ষে 14টি শিবির করার। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে আমরা এই শিবিরটা পরিচালনা করে থাকি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে। এখন পর্যন্ত আমরা প্রায় 1000 রোগীদেরকে এই সেবা প্রদান করেছি।
এটা আমাদের সপ্তম শিবির চলছে। আগামী মাসে যেটা শিবির হবে কাটিগড়ার মোহনপুরে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয়ের বাসভবনের সামনে আগামী 26 ফেব্রুয়ারি এই শিবিরটি অনুষ্ঠিত হবে। সেই শিবিরে আসবেন যারা, সেই সব রোগীদের কাছে একটা অনুরোধ, আপনারা আগেভাগে নিজেদের বিপি এবং ডায়াবেটিস, সুগার যাকে বলে, আপনারা আগে টেস্ট করে নেবেন। এটা যদি হাই লেভেল হয়ে থাকে তখন চক্ষু পরীক্ষা করা যাবে, কিন্তু যদি ধরুন ক্যাটারাক্ট ধরা পড়ে তাহলে সে অস্ত্রোপচার বা অপারেশন করা যাবে। তাই আপনারা আপনাদের বিপি এবং সুগারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাছাড়া এই শিবিরে পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন দুজন মহিলা যারা লায়ন ক্লাবের সঙ্গে জড়িত নন, সমাজসেবী অনুরাধা বোস এবং আইনজীবী সমাজসেবী লক্ষ্মী দত্তগুপ্ত। তাদেরকে আমরা লায়ন ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। অঙ্গকণ্ডী মণ্ডলীর প্রত্যেক সদস্য এবং সদস্য যারা আছেন ওনারা অত্যন্ত কোঅপারেটিভ, হেল্পফুল, এবং বিশেষ করে আজকে যাদের সানি দৌড়া পড়বে প্রত্যেকজনকে ওনাদের তরফ থেকে যে নাস্তার ব্যবস্থা ওনারা করতেছেন। আমাদের এই ক্যাম্পের মাধ্যমে যাদেরকে লায়ন্স আই হসপিটালে পাঠানো হয় ওনাদের সাথে কোনো অ্যাটেন্ডেন্টের প্রয়োজন নেই, যে খুবই ভালোভাবে সুন্দরভাবে যে হসপিটালে থাকা, খাওয়া, রাখা এবং আবার পাঠানো, সেই সুযোগ এই লায়ন্স আই হসপিটালের কর্মকর্তা যারা আছেন অত্যন্ত হেল্পফুল, কোঅপারেটিভ, যে একজন পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্টেরই প্রয়োজন নাই। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সোচ্চার হলো বিভিন্ন সংগঠন। ভোটার তালিকার স্পেশাল রিভিশনের নামে প্রকৃত ভোটারদের নাম যাতে অন্যায়ভাবে বাদ না পড়ে এ নিয়ে সরব হলো উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সামাজিক সংগঠন। এক যৌথ বিবৃতিতে এসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যানুয়াল অন ইলেকট্রিক্যাল রোলস 2023-এর ক্লোজ 10.284 অনুযায়ী কারোর নাম বাদ দেওয়ার আগে নোটিশ পাঠিয়ে এবং শুনানির সুযোগ দিতে হবে। এছাড়াও 2019 সালের 31 আগস্ট প্রকাশিত এনআরসির খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ না দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জোরালো দাবি জানিয়েছে সংগঠনগুলি। অন্যথায় গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথ আন্দোলন গড়ে তোলা হবে। আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব এক্সএমএল সাহেব বলছেন যে আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া না হয়, কিন্তু এক সময় এসে যায় যখন মানুষের আর কোনো উপায় থাকে না, আন্দোলন করতে বাধ্য হয়। তা আমরাও সত্যিকারে বলে দিচ্ছি যে আমরা প্রত্যেকটা ধর্মীয় সংগঠন একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যদি আমাদের দাবিগুলা তিনি মেনে না নেন। এটা পরিষ্কার, এটা কোনো ধরনের ঠেলে দেওয়ার কোনো মাত নেই। যদি তিনি আমাদের এই দাবিগুলা না মানেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবই তুলব, সেটাতে কোনো ধরনের সমঝোতাতে যাব না। এসআরএর নামে আসামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এর কিছুটা প্রতিবাদ হওয়ার পর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সংবিধানের প্রতি ভ্রুক্ষেপ না করে বলছেন এটা আমার নির্দেশে হচ্ছে, আমি এটাকে চালাচ্ছি, মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই হবে, কর্তন না করলে মিয়ারা মাথায় উপরে উঠে যাবে। এ ধরনের অগণতান্ত্রিকতার পরিপ্রেক্ষিতে এবং প্রায় প্রতিটি ভোটার কেন্দ্র থেকে 80 থেকে 100-120 জন মানুষের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কর্তন করার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে, ভুয়া অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে, কোথাও সিগনেচারও নেই। এর প্রতিবাদে আমরা আজ আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এ সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে হবে, ভোটারদের হেনস্থা বন্ধ করতে হবে, অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উচ্ছেদকৃত মানুষকে তাদের প্রমাণ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। কানাইবাজার আছিমগঞ্জ সমবায় সমিতির সচিবের দুর্নীতি নিয়ে সরব হলেন সমিতির চেয়ারম্যান সহ সদস্যরা। ওই সচিবকে অন্যত্র বদলি করার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইবাজারে সাংবাদিকদের সামনে সমিতির সচিব সুশান্ত সিনহার কর্মকাণ্ড তুলে ধরেন তারা।
চেয়ারম্যান খয়রুল হক এবং সদস্যরা বলেন, সচিব সুশান্ত সিনহা আয় ব্যয়ের কোনো তথ্য সদস্যদের অবগত না করিয়ে নিজের ইচ্ছে মতো সমিতি পরিচালনা করছেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহার নমশূদ্র, আব্দুল মুকিত, সেলিম উদ্দিন, আব্দুল হোসেন, শিহাবুদ্দিন, নিহাররঞ্জন দেবনাথ, আব্দুল রৌফ প্রমুখ। কোঅপারেটিভ সোসাইটি দীর্ঘদিন ধরে বহুত দুর্নীতি পাহাড় আছে। আমরা যে মেম্বার, আমরা এখন দুঃখ শেয়ার করতে পারি না। খারাপ হইতাম দুঃখটা সেটাই হইতাম, কোনো রেসপন্স নাই। রেশন কার্ড বনে মেম্বার আমার গ্রামের রেশন কার্ড ওরা কোনো নাই। রেশন কার্ড ব্ল্যাক পিলেট রেশন কার্ড বনি যায়, নাম উঠি যায়। আমরা কইলাম দয়া করে না, এটা হইব অমুক তারিখ, তো তারিখ পে তারিখ বুঝছেন না। এবারে গত প্রজাতন্ত্র যেটা দিবস আমাদের দেশের, যেটা সংবিধানের 26 জানুয়ারি, আমাদের বিওডিটা গ্রুপ আছে, কোনো SMS নাই, কোনো মেম্বারের কাছে SMS নাই। আপনারা যে সেক্রেটারি যেটা সুশান্ত সিনহা ইমিডিয়েটলি তারা সেটাইয়া যাতে আমাদের কোঅপারেটিভ সুন্দর সুষ্ঠুভাবে একটা পরিবেশ তৈরি হয়, যেটা ওরা সুন্দর চলত। আমরা আবেদন সুশান্ত সিনহারে যে কোনো অবস্থা খানাই বাজার আসিমান্স কোঅপারেটিভ সেটাইয়া সুন্দর একটা ভালো একটা সেক্রেটারি দিয়ে আপনার সুন্দর সুষ্ঠুভাবে চলত। আর কি অভিযোগ দাদা? এটা বহুত অভিযোগ আছে, যেটা আমরা আসমান মনে করেন তথ্য ভাইয়ের না। কোঅপারেটিভ ইয়ারলি আয় ব্যয় কোনো হিসাব নাই, বুঝলেন না। এটা আছে তিনটা, এটা অফিসে আইলে যখন তদন্ত তখন বাইরে দিব, তখন আপনারাও এটা জানতে পারবা। উধারবন্দের চাম্পাটিলা টিকল শালগঙ্গা শিববাড়িতে 35তম বার্ষিক 16 প্রহর হরিনাম মহাযজ্ঞের সূচনা হবে আগামী 31 জানুয়ারি অধিবাসের মাধ্যমে এবং 3 ফেব্রুয়ারি পূর্ণা আহুতি কীর্তনের মাধ্যমে সমাপ্তি হবে। বৃহস্পতিবার আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, চাম্পাটিলা টিকল শালগঙ্গা শিববাড়ি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর 1991 সাল থেকে চলে আসছে 16 প্রহর হরিনাম মহাযজ্ঞ। চাম্পাটিলা টিকল শিববাড়ি 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের এবারে আমরা 35তম উৎসব উদযাপন করতে যাচ্ছি। তো উৎসবের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন গোপাল বাবাজি এবং তিনি পূর্ণা দেবেন। এবং এই কীর্তনে যে সকল কীর্তনীয় সম্প্রদায় কীর্তন পরিবেশন করবে, নবদ্বীপ রানী সম্প্রদায় কলকাতা, অষ্টসখী সম্প্রদায় কলকাতা, বিনাপানি সম্প্রদায় বরাকবেলি আর শিববাড়ি সম্প্রদায় টিকল, এই 5 কীর্তনীয় দল কীর্তন পরিবেশন করবেন। এবং আমরা প্রত্যেক বছরে আমরা মহাপ্রসাদের আয়োজন থাকে, পূর্ণার দিনও সেইভাবে আমরা মহাপ্রসাদ সবাইকে বিতরণ করি এবং হাজার হাজার ভক্তের সমাগম হয় আমাদের এই শিববাড়িতে। তাই আমরা কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণকে সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই এই বাবার মন্দিরে যে উৎসব হয় উৎসবে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমরা আপনাদের কাছে কামনা করি। কীর্তনের সূচনাটা কয় তারিখ হবে? কীর্তনের সূচনা হবে 31 জানুয়ারি শনিবার শুভ অধিবাস এবং 2 তারিখ মহাপ্রসাদ বিতরণ হবে, 3 তারিখও মহাপ্রসাদ বিতরণ হবে পূর্ণার দিন। আমরা এটা আজকে এত বছর থেকে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের যারা যুবক ভাইরা আছে ওরা সবাই দিনরাত পরিশ্রম করে এই উৎসব চালিয়ে যাচ্ছে, ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মিয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তুলোধনা মুখ্যমন্ত্রীর। যে কোনো মুহূর্তে রাজ্যে ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাংক ম্যানেজারের চাপে বিজেপি কর্মীর আত্মহত্যা কাটিগড়ায়, অভিযোগ পরিবারের। এসআরএর নামে ষড়যন্ত্রের অভিযোগে অনশনে সঞ্জীব রায়। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।